যাত্রা ও মানদণ্ড এখানে দেখুন। হ্যাঁ, তাকাফুল হচ্ছে, এটা 1969 সনে প্রথম, 79 সনে সুদানে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক তাকাফুল শুরু হয়। মালয়েশিয়াতে সর্বপ্রথম বিশ্বের মধ্যে তাকাফুল নিয়ে আইন হয় 1984 সনে। বর্তমান 2020 পর্যন্ত একটা রিপোর্ট আমি জানাচ্ছি, 323টির মতো বেশি, 30টির বেশি তাকাফুল কোম্পানি বিশ্বের মধ্যে আছে। এখন এছাড়াও আরো তাকাফুলের বৈশ্বিক যাত্রার দ্বিতীয় স্লাইডটাও দেখান। জি, উপরে শিরোনাম হচ্ছে তাকাফুল বৈশ্বিক যাত্রা। পরেরটা, আরো পরে, আরো পরে। হ্যাঁ, তারপরেরটা, হ্যাঁ, এই যে এখানে দেখেন অনেকগুলো এখানে ইতিহাস দেওয়া আছে, কোন সময় কোন জায়গায় হয়েছে। এটা আপনার, হ্যাঁ, তারপরে পৃষ্ঠায় যান। হ্যাঁ, এখানে দেখুন আইওপি থেকে 4টা শরীর স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গাইডলাইন, যেটার মাধ্যমে মৌলিকভাবে টাকাফুল কোম্পানি পরিচালনা করবে তার সম্পর্কে গাইডলাইন। এরপরের স্লাইডে যান। আইএফএসবি এই নামে আরেকটা প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। তাদের থেকেও মোটামুটি প্রায় 7টার টাকাফুল স্ট্যান্ডার্ড আছে, যেগুলো আলোকে তারা প্রতিষ্ঠান পরিচালনা করে। এই নামগুলো আপনার পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে স্লাইডে, হ্যাঁ, তাকাফুল কোম্পানি কিভাবে গঠিত হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, প্রচলিত বীমার মধ্যে পক্ষ হচ্ছে 2টা, কিন্তু তাকাফুল কোম্পানির মধ্যে পক্ষ হচ্ছে আপনার এখানে 4টা পক্ষ থাকে মৌলিকভাবে, বা 3টা পক্ষ থাকে মৌলিকভাবে। 1 নম্বর পক্ষ হচ্ছে যে আপনার তাকাফুল অপারেটর। অপারেটর বলতে আমরা বোঝাই যে ব্যক্তি, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি জি ওস্তাদ জি, জি, সব শোনা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, টাকাফুল অপারেটর বলতে আমরা বোঝাই, বোঝাতে চাচ্ছি একটা কোম্পানি, যে কোম্পানি মনে করেন যে এই টাকাফুলটা পরিচালনা করবে। এখন টাকাফুল পরিচালনা করতে চাইলে কোম্পানিগুলো কি উদ্দেশ্যে টাকাফুল পরিচালনা করে, তার এখানে বেনিফিট আছে, মুনাফা আছে। এই উদ্দেশ্যে তারা একটা টাকাফুল কোম্পানি প্রতিষ্ঠা করলো। এটাকে এই স্লাইডে দেখেন, একটা পাশে লেখা আছে অপারেটর, সবুজ একটা ইয়ের ভেতরে, বক্সের ভেতরে অপারেটর। আমরা টাকাফুল কোম্পানিকে অপারেটর নাম দিয়ে কি করছি, এটাকে। এরপরে এখানে আরেকটা দেখেন, টাকাফুল ফান্ড লেখা আছে। টাকাফুল ফান্ড বলতে আমরা বোঝাচ্ছি, এটাকে পরিভাষায় পিটিএফ সংক্ষেপে বলা হয়, পার্টিসিপেন্ট টাকাফুল ফান্ড। এই ফান্ডটাকে আহ শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটা ব্যক্তি হিসেবে চিন্তা করা হয়, লিগ্যাল এন্টিটি। অর্থাৎ এর মর্যাদা হচ্ছে একটা ব্যক্তির সমান, একটা মানুষের সমান। তার মানে হলো এই ফান্ড নিজে একটা মানুষের মতো মালিক হবে, অন্যকে মালিক বানাবে, তার সাথে চুক্তি করা যাবে, সে অন্যের সাথে চুক্তি করতে পারবে। এ হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আসবে। ফিকহের মধ্যে এগুলোর অনেক নজির আছে ইসলামী শরীয়তে। যে যেমন ধরেন বাইতুল মাল। তো বাইতুল মাল এটা একটা লিগ্যাল এন্টিটি, বা এটা একটা ব্যক্তি সত্তা আছে। এই বাইতুল মাল নিজে মালিক হয়, অন্যকে মালিক বানায়। তারপরে ধরেন মসজিদ, ওয়াকফ, বিভিন্ন ওয়াকফ, ওয়াকফের সমস্ত কিছুই এই লিগ্যাল এন্টিটি পরিচয়ে এটা চলে। তো ওয়াকফ নিজে মালিক হয়, অন্যকে মালিক বানায়। তো এই ধরনের শরিয়ার মধ্যে অনেক নাজায়ের আছে, যে কোনো একটা শখসে মানবী বা শখসে কানুনি বলে এটাকে, যে আইনগত সত্তা বাংলায় বলে, আইনের ভাষায় এটা বলে আইনগত সত্তা। তো কোন একটা বস্তুকে শখসে মানবী হিসাবে স্বীকৃতি দিলে সেই ব্যক্তির পক্ষে বা সেই বস্তুর পক্ষে অন্য কেউ সেটাকে পরিচালনা করবে, অন্য কেউ সেটার নীতিমালা প্রণয়ন করবে, সহযোগিতা করবে, ইত্যাদি। তো এই তাকাফুল ফান্ডটাকে প্রথমে তৈরি করে কোম্পানি, অর্থাৎ অপারেটর। আর এই ফান্ডটার নাম হচ্ছে পার্টিসিপেন্ট তাকাফুল ফান্ড। মানে হচ্ছে বীমা গ্রাহক যারা হবে তাদেরকে পার্টিসিপেন্ট বলা হচ্ছে, কারণ তারা এখানে যে প্রিমিয়াম দিত প্রচলিত বীমার মধ্যে, সেটাকে তারা এখানে কন্ট্রিবিউশন বা দান হিসেবে দিবে, ডোনেশন হিসেবে। তাহলে পার্টিসিপেন্ট বলা হচ্ছে যারা পলিসি হোল্ডার তাদেরকে। আর তাকাফুল ফান্ড এখানে আলাদা একটা ব্যক্তি সত্তা। আর অপারেটর হচ্ছে এই তাকাফুল ফান্ডকে পরিচালনা করার প্রতিষ্ঠান। এবং তাকাফুল ফান্ডের নিয়ম নীতি, গ্রাহকদের সাথে যোগাযোগ করা, গ্রাহক বলতে এখানে আমরা গ্রাহক বলবো না, এখানে বলবো পার্টিসিপেন্ট। এখন এই 3টা পক্ষ আমরা তো স্পষ্ট বুঝতে পেরেছি। এখন এই 3টা পক্ষ কিভাবে কাজ করে। তাকাফুল ফান্ডটাকে গঠন করা হয় একটা ডোনেশন ভিত্তিক ফান্ড। আর অপারেটর ব্যক্তি বা কোম্পানি সে এটাকে পরিচালনা করার দায়িত্ব নেয়।
তো এই পরিচালনার দায়িত্বটা নেয় কার পক্ষ থেকে? পার্টিসিপেন্টদের পক্ষ থেকে, অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। এই জন্য অপারেটরকে বলা হয় ওয়াকিল, প্রতিনিধি। তো এখন অপারেটরের লাভ কি? লাভ হচ্ছে সেই ফান্ড পরিচালনা করার পর এখান থেকে সে এই পারিশ্রমিক নিবে, যেটাকে ওয়াকালা ফি বলা হয়। এই জন্য ওকালা ওকালা ফি সে নিয়মিত গ্রহণ করে, এর মাধ্যমে সে প্রফিট লাভ করতে থাকে। আর পার্টিসিপেন্টদের জন্য এখানে অংশগ্রহণ করার নীতিমালা প্রণয়ন করে দেয় অপারেটর কোম্পানি। কিভাবে? ঠিক ওইভাবেই যেভাবে প্রচলিত বীমার মধ্যে তারা প্রিমিয়াম দিত, ওই নিয়মে তারা এই ফান্ডকে ডোনেশন দিবে। এই ডোনেশনটা দিবে কেন কেন দিবে? তারা এটা একটা দায়িত্ব নিয়ে নিবে যে আমি প্রতি মাসে এই ফান্ডের মধ্যে এত টাকা করে জমা দিব। আর ফান্ডের নীতিমালার মধ্যে থাকবে আমাকে যারা ডোনেশন দিয়েছে তাদের মধ্যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এইভাবে এই পুরো সিস্টেমটা কাজ করে। এখন এই যে কাজগুলো এখানে হচ্ছে, অপারেটর তার স্বাধীন মতো লাভ এখান থেকে পারিশ্রমিক নিতে পারে। তারপর পার্টিসিপেন্টদের জন্য অতিরিক্ত প্রিমিয়াম নির্ধারণ করতে পারে, অথবা শরিয়া বিরোধী শর্ত চাপাই দিতে পারে, যে কারণে আর সে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ ঠিক মতো পাবে না। এই সব কিছু কন্ট্রোল করবে। দেখেন আপনি অপারেটরের পাশে আরেকটা বক্সে লেখা আছে শরিয়া অ্যাডভাইজার্স। এই শরিয়া অ্যাডভাইজার ছাড়া প্রতিষ্ঠানের কোনো কাজ স্বীকৃতি পাবে না। এবং সে যেটাকে শরীরের আলোকে, ওই যে আগে বলে আসলাম আইওপি শরিয়া স্ট্যান্ডার্ড আছে, ওই গাইডলাইনের আলোকে যেটাকে তারা অনুমোদন করবে সেটা অনুমোদিত হবে, যেটা অনুমোদন করবে না সেটা আর এই কোম্পানি করতে পারবে না। এখন এখানে যে টাকা জমা দেওয়া হলো, প্রিমিয়াম দেওয়া হলো, বা অন্যরা যে ডোনেশন দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি? ক্ষতিপূরণ পাওয়া। তো ক্ষতিপূরণটা কোত্থেকে দেওয়া হবে? টাকাফুল ফান্ড থেকে দেওয়া হবে। এরপরে বছর শেষে গিয়ে এই ফান্ডের মধ্যে যে টাকাগুলো জমা থাকবে সেটাকে বলা হয় উদ্বৃত্ত, সারপ্লাস। এই সারপ্লাসটা, যেহেতু টাকাফুল ফান্ড এটা আলাদা একটা ফান্ড, এটা আর অপারেটর কোম্পানি মালিক হবে না, এটাকে দেওয়া হবে ওই পার্টিসিপেন্ট যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিয়ে দেওয়া হবে, সবাই পাবে এখান থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা। প্রচলিত বীমার মধ্যে উদ্বৃত্ত হয় কোম্পানির মালিকানা, আর ইসলামী বীমার মধ্যে এই টাকাফুল ফান্ডের উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত হচ্ছে সম্পূর্ণ পার্টিসিপেন্টদের মালিকানা। আপনারা কি সিস্টেমটা বুঝতে পেরেছেন? হ্যালো, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? মোটামুটি বুঝেছি। মোটামুটি বুঝেছি ওস্তাদ, যদি আরেকবার বোঝানো যায় তো তাহলে হয়তো আরো ভালো করে বুঝতাম যদি সম্ভব হয়। আচ্ছা, আমি মনে হয় যে এটা রেকর্ড করা হচ্ছে, তো রেকর্ডটা আপনাদেরকে শেয়ার করে দিবে। আমি খুব সংক্ষেপে আবার বলছি। টাকাফুল ফান্ড বা টাকাফুল কোম্পানি গঠন হয়, মৌলিক তিনটা পক্ষ থাকে এখানে। একটা হচ্ছে অপারেটর পক্ষ, আরেকটা হচ্ছে পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারী পক্ষ, আরেকটা হচ্ছে টাকাফুল ফান্ড। অপারেটর পক্ষ হচ্ছে কোম্পানি যারা মৌলিকভাবে সুবিধার জন্য আহ, টাকাফুল বা বীমা কোম্পানি করে। আর পার্টিসিপেন্ট হচ্ছে বীমা গ্রাহক, মৌলিকভাবে যারা বীমা সুবিধা নেওয়ার জন্য এখানে অংশগ্রহণ করবে। আর টাকাফুল ফান্ড হচ্ছে অংশগ্রহণকারীদের প্রিমিয়াম যেটা ছিল আগের প্রচলিত বীমার মধ্যে, সেটাকে তারা ডোনেশন হিসাবে দেওয়ার জন্য একটা ফান্ড, যেই ফান্ডের মধ্যে তাদের ডোনেশন গুলো জমা হবে। এই হচ্ছে তিনটা পক্ষ। এখন এই তিনটা পক্ষ কিভাবে কাজ করে? অপারেটর এই ফান্ডটাকে পরিচালনা করে। এই ফান্ডটা অপারেটরের মালিকানা না। ফান্ড এক জিনিস, অপারেটর আরেক জিনিস। কিন্তু ফান্ডটাকে পরিচালনা করার জন্য অপারেটর এখান থেকে ফি গ্রহণ করে। পরিচালনা বলতে সে কি করবে? এখানে এই ফান্ডকে সংরক্ষণ করা, এটাকে আরো ইনভেস্ট করে বড় করা, এই ফান্ড থেকে যারা এখানে অংশগ্রহণ করছে, বিভিন্ন প্রিমিয়াম বা ডোনেশন দিচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এই সব কাজগুলো এই কোম্পানি অপারেটর করবে। এই জন্য সে এখান থেকে প্রতি নিয়মিত ফি গ্রহণ করবে, এটাকে ওয়াকালা ফি বলা হয়। আর এই সব কার্যক্রমকে শরিয়া সম্মত হচ্ছে কিনা এটা কন্ট্রোল করবে শরিয়া অ্যাডভাইজার্স। আরেকটা হচ্ছে এই তাকাফুল ফান্ড থেকে যখন তার নিয়ম অনুযায়ী কোনো অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত হবে, তাকে ক্ষতিপূরণ দিবে। আর ফান্ডের উদ্বৃত্ত যদি থাকে, সারপ্লাস, বছর শেষে যদি অতিরিক্ত টাকা থাকে, তাহলে সেই টাকাটা কোম্পানি মালিক হবে না, এটার মালিক হবে যারা অংশগ্রহণ করেছে তারা। কারণ যৌথভাবে তারা এই ফান্ডটাকে প্রিমিয়াম দিয়ে সহযোগিতা করছে। জি, এবার পরের স্লাইডে যাই। তারপরেরটা। বাংলাদেশের টাকা পুলের বাস্তবতা ও চ্যালেঞ্জ, এ বিষয়ে কি আলোচনা পরে হবে? জি জি, হবে। তাহলে এখানে একটি আচ্ছা। বৈধ তাকাফুলের
শর্তাবলী দেখুন, এখানে 5টা শর্ত লেখা আছে, একজন একটু বলুন দেখি সবগুলো। তাবাররু, তহবিল পৃথকীকরণ, শরিয়া বোর্ড, উদ্বৃত্ত বন্টন, হালাল বিনিয়োগ, ডকুমেন্টেশন। জি, এখানে তাবাররু বলতে আমরা বোঝাচ্ছি তাকাফুল যে ফান্ডটা গঠন হবে, সেই ফান্ডে আহ যারা অংশগ্রহণকারী আছে তারা এখানে তাবাররুর ভিত্তিতে দান দিবে। আমরা বিমার সম্পর্কে আলোচনা করেছি, তারপরে আপনার এই গারার সম্পর্কে আলোচনা করেছি। তো গারার এবং কিমার এই দুইটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা আকদে তাবাররুয়ের মধ্যে হয় না, আকদে মুআওয়াজার মধ্যে হয়। চুক্তি দুই রকম ইসলামের দৃষ্টিতে, একটা হচ্ছে মুআওয়াজা আর একটা হচ্ছে তাবাররু। তাবাররু মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু দেওয়া, আর মুআওয়াজা হচ্ছে বিনিময়ের ভিত্তিতে আদান প্রদান করা। তো এর একটা উদাহরণ হলো যেমন ওসিয়ত, হিবা, হাদিয়া, এই সব কিছু হচ্ছে তাবাররু, আকদে তাবাররুর মধ্যে পড়ে। আর একটা হলো আকদে মুআওয়াজা, বেচা কেনার মধ্যে এক পক্ষ মূল্য পরিশোধ করে আরেক পক্ষ সেখানে আপনার আহ, পণ্য পরিশোধ করে। এখন আকদে তাবাররু যখন হয় তখন তার মধ্যে কম বেশ করার কোনো সমস্যা না, অনিশ্চয়তা কোনো সমস্যা না। কি ক্ষতিপূরণ দিবেন না দিবেন এইসব বিষয়ে আপনার অস্পষ্ট থাকলে কোনো সমস্যা নেই। তো তাকাফুল ফান্ড যে গঠন করা হয়, এই ফান্ডের মধ্যে পার্টিসিপেন্টরা যে প্রিমিয়ামের মতো করে যেটা দেয় সেটা দিয়ে তারা দান হিসাবে, আর ফান্ডের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার যে ওয়াদা করা হয়, এই ক্ষতিপূরণ দেওয়াটা হয় মৌলিকভাবে এটাও একটা দান, অর্থাৎ ফান্ডের পক্ষ থেকে দান। সুতরাং আমি কি দিব না দিব এই অস্পষ্টতা এখানে সমস্যা না। তহবিল পৃথকীকরণ বলতে বোঝানো হয়েছে কোম্পানির ফান্ড এবং তাকাফুল ফান্ড এই দুইটা সম্পূর্ণ আলাদা থাকবে, একটা একটার সাথে মিক্স হবে না। কোম্পানির ফান্ড কোম্পানির মালিকানা থাকবে, আর তাকাফুল ফান্ড এটা কারো মালিকানা না, সে নিজে একটা ব্যক্তি। শরিয়া বোর্ড থাকতে হবে, শরিয়া বোর্ড ছাড়া কোনো বিষয় এখানে গ্রহণযোগ্য হবে না। ডকুমেন্টেশন বলতে এখানে বোঝানো হয় পত্র, চুক্তিপত্র, তারপরে হচ্ছে বীমা নীতি, পলিসি নীতি, সবকিছু এখানে শরিয়া মোতাবেক হওয়া লাগবে। এরপরে আপনার হালাল বিনিয়োগ, এই কোম্পানি এই ফান্ডকে বিনিয়োগ করে যে বড় করবে সেই বিনিয়োগটা হতে হবে অবশ্যই হালাল জায়গায়। উদ্বৃত্ত বন্টন অর্থাৎ সারপ্লাস, তাকাফুল ফান্ডের মধ্যে যে টাকা উদ্বৃত্ত থাকবে সেটার মালিকানা হবে পার্টিসিপেন্ট যারা আছে তারা, কোম্পানি এখান থেকে কিছু পাবে না। অথচ প্রচলিত বীমার মধ্যে উদ্বৃত্ত যা আছে সম্পূর্ণ কোম্পানি মালিকানা থাকে। এই পাঁচটাই মৌলিকভাবে আপনার প্রচলিত বীমা থেকে ইসলামী বীমাটাকে আলাদা করে দেয়। প্রচলিত বীমার মধ্যে এই পাঁচটা ছয়টা। কোনোটাই প্রয়োজন হয় না, কিন্তু ইসলামী বীমার মধ্যে ছয়টা। এই পাঁচটার অবশ্যই। হ্যাঁ, এখানে ছয়টা, হ্যাঁ এই ছয়টাই মৌলিক বিষয়। এটা আইওফির শরিয়া স্ট্যান্ডার্ডের আলোকে এই ছয়টাকে আমরা এখানে আলাদাভাবে উপস্থাপন করেছি। জি, পরের স্লাইডটাতে যান। মডেল সম্পর্কে আমরা একটু বুঝি। আপনারা তাকাফুল যখন শুনবেন তখন এর মধ্যে মডেল শুনবেন শব্দটা। সময় আর 5 মিনিট আছে, আমি কি আরো 5 মিনিট বেশি নিতে পারবো আপনাদের কাছ থেকে, 5-7 মিনিট? জি জি, 5-7 মিনিট কেন, আপনার যতটুকু লাগে নেন স্যার, নেন ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমি কথা শেষ করার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। আসলে না তাকাফুল প্রচলিত বীমা দুইটাকে দুই ক্লাসে রাখলে আলোচনা পূর্ণ করা যায়, না হলে শুধু 1 ঘন্টার মধ্যে দুইটা বিষয়কে স্পষ্ট করা সম্ভব, মানে কঠিন হয়ে যায় আর কি। তো তাকাফুল মডেল আছে। মডেল বলতে বোঝানো হয় দুই রকমের জিনিস, আমি এখানে একটাই বলছি। অপারেটর তাকাফুল ফান্ডটাকে পরিচালনা করবে কোন নীতিতে, এটাই হচ্ছে এখানে তাকাফুল কিভাবে গঠিত হয় এবং কাজ করে। এই স্লাইডটা একটু দেখান তো। হ্যাঁ, পেছনে পেছনে, আরেকটু পেছনে, আরেকটু পেছনে, আরেকটু পেছনে, এটা 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 তাকাফুল কিভাবে গঠিত হয় এবং কাজ করে এখানে দেখেন। অপারেটর এবং তাকাফুল ফান্ড এই দুইটাকে আমরা আলাদা আলাদা বলছি। অপারেটর এই তাকাফুল ফান্ডটাকে কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে মুনাফা নিবে, এই কিভাবে মুনাফা নেওয়া এবং পরিচালনার প্রশ্নের উত্তরটাই হচ্ছে মডেল। অপারেটর যদি এই ফান্ডটাকে ওকিল হিসেবে পরিচালনা করে, কাদের পক্ষ থেকে উকিল? পার্টিসিপেন্টদের পক্ষ থেকে উকিল। তাহলে উকিল হয়ে সে এটাকে পরিচালনা করবে, তাহলে সে এখান থেকে ওয়াকালা ফি গ্রহণ করবে, এটা হচ্ছে অপারেটরের লাভের জায়গাটা। অথবা সে ওকিল হবে না,
সে শুধুমাত্র ফান্ডের টাকাকে ইনভেস্ট করে মুনাফা করবে। অর্থাৎ ফান্ড হবে এখানে রব্বুল মাল, আর অপারেটর হবে মুজারিব। ফান্ডের টাকা সে নিয়ে মোজারাবা করবে, আর চুক্তি থাকবে এখান থেকে যা প্রফিট হবে সেখান থেকে ধরেন 60%, 40% হারে টাকাফুল ফান্ড পাবে, 40%, 60% মুনাফা পাবে অপারেটর। এইভাবে অপারেটর প্রফিটের মধ্যে অংশগ্রহণ করবে। তাহলে এটা পরিচালনা করছে সে মোদারাবার ভিত্তিতে। আর 3 নাম্বার আরেকটা হচ্ছে যে সে দুটোটা পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করলো, অর্থাৎ সে ওকিল হয়েও ফি গ্রহণ করবে, আবার ফান্ডের টাকা ইনভেস্ট করে সে মুনাফার মাধ্যমে মোদারাবা মুনাফাও গ্রহণ করবে। তো এই 3টা পদ্ধতি এখানে হতে পারে। এই 3টা পদ্ধতিকে সামনে রেখে 3টা মডেল বলা হয়। যদি শুধু উকিল হিসাবে পরিচালনা করে সে মুনাফা নেয় বা উজরত নেয়, তখন বলা হয় ওয়াকালা মডেল। আর যদি শুধু মোদারাবার ভিত্তিতে সে প্রফিট নিয়ে এটাকে পরিচালনা করে, তখন বলা হয় এটা মোদারাবা মডেল। আর যদি ওয়াকালা এবং মোদারাবা দুই পদ্ধতিতে সে মুনাফা নেয় অপারেটর, তখন সেটাকে বলা হয় ওয়াকালা মোদারাবা হাইব্রিড মডেল। এই 3টা প্রসিদ্ধ এবং খুব প্রচলিত মডেল। আশা করি মডেলটা আপনারা বুঝতে পেরেছেন। জি, তারপর সামনের দিকে যান দেখি। এখানে ওয়াকালা মডেল, মোদারাবা মডেল, তারপরে হচ্ছে হাইব্রিড মডেলের 3টা ছক দেওয়া আছে। এখানে একটা ছক বুঝাই দিই, বাকিগুলো আপনারা সহজে বুঝবেন। তো প্রথম ওয়াকালা মডেলের ছকটা দেখেন। এখানে দেখুন তাকাফুল অংশগ্রহণকারী বলতে পার্টিসিপেন্টদেরকে বোঝানো হয়েছে। তারপরে নিচে দেখুন অবদান লেখা আছে। অবদান মানে হচ্ছে সে যে ডোনেশন করছে সেটা। তো সেটা দুই ভাগ হয়ে যাবে যদি ওয়াকালা মডেলে হয়। ওয়াকালা ফিটা শুরুতে অপারেটরের কাছে চলে যাবে একটা অংশ। আপনি যদি 100 টাকা দেন, সেখান থেকে ধরেন 5 টাকা ওয়াকালা ফি হিসাবে অপারেটরের ফান্ডে চলে যাবে, আর 95 টাকা আপনার তাকাফুল তহবিলে চলে যাবে, যেটাকে আমরা পিটিএফ বলেছি। এখন এই তাকাফুল তহবিলের টাকাটা এটা অপারেটর পরিচালনা করবে। করার পরে এই যে দেখুন অপারেটর এবং তাকাফুল তহবিলে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে। ওই যে সে ফি নিয়েছে, ফি এর ভিত্তিতে এটাকে পরিচালনা করবে। এরপর তহবিলে যে উদ্বৃত্ত হবে, উদ্বৃত্তটা কার কাছে যাচ্ছে? সম্পূর্ণ অংশগ্রহণকারীর কাছে। এই হলো ওকালা মডেল। তারপরে এতে যাই, স্লাইডে। হ্যাঁ, এখানে দেখেন মোদারাবা মডেল। মোদারাবার মধ্যেও অংশগ্রহণকারীরা প্রথমে ক্যাপিটাল দিচ্ছে, অর্থাৎ সে যেই অংশটা দিচ্ছে সেটাকে দেখুন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে। আচ্ছা, এটা একটুখানি ভিন্ন আছে, আপনি পরেরটাতে যান, তাহলে পরেরটা সহজ বুঝবো। হাইব্রিড মডেলটা দেখেন। 3 নম্বরে হাইব্রিড মডেল দেখেন, অংশগ্রহণকারী তারা সরাসরি তাকাফুল ফান্ডে যখন টাকা দিচ্ছে, সে টাকা থেকে একটা অংশ অপারেটরের কাছে যাচ্ছে ওকালা ফি হিসাবে, আরেকটা অংশ বিনিয়োগ, মুনাফা, অপারেটর। এই 3টা দেখেন। তো এটা মোদারাবার ভিত্তিতে অপারেটর মুনাফা নিচ্ছে এখান থেকে। তাহলে এখানে হাইব্রিড মডেল হলো সে ওকালা ফিও পাচ্ছে, আবার তহবিলকে বিনিয়োগ করে মুনাফাও পাচ্ছে। এই হলো হাইব্রিড মডেল। এরপরে এটাকে স্লাইডে হাইব্রিড যান। কেন বলা হয়? এটাকে হাইব্রিড মানে হাইব্রিড কেন বলা হয়? যেহেতু সে ডাবল মুনাফা নিচ্ছে, ওকালা থেকেও উজরা নিচ্ছে, মোদারাবা থেকেও প্রফিট নিচ্ছে, দুইভাবে নিচ্ছে। আচ্ছা। তাকাফুল বনাম প্রচলিত বীমা পার্থক্যগুলো দেখেন। প্রচলিত বীমার মধ্যে ঝুঁকিটা স্থানান্তর করা হয়, আর তাকাফুলের মধ্যে ঝুঁকি ভাগাভাগি করা হয়। ভাগাভাগি কিভাবে? ওই যে একটা ফান্ড গঠন করা হলো, এই ফান্ডের মধ্যে আপনার টাকা জমা করলেন সবাই মিলে, যার ক্ষতি হবে সে ক্ষতিপূরণ সে পাবে, আর যদি ক্ষতিপূরণ না হয় তাহলে বাকি টাকা ফান্ডে থেকে যাবে। আর এখানে যদি বছরের শেষে উদ্বৃত্ত থাকে, সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার পরে এই উদ্বৃত্তটা আবার যারা টাকা দিয়েছে সবাই পেয়ে যাবে। হুম। দ্বিতীয় দেখেন প্রিমিয়াম। প্রচলিত বীমার মধ্যে প্রিমিয়াম দেওয়া হয় কোম্পানির আয় হিসেবে, সেটা কোম্পানি গ্রহণ করে। আর তাকাফুলের মধ্যে প্রিমিয়াম বলতে কিছু না, এখানে হচ্ছে কন্ট্রিবিউশন বা দান, এবং সেই দানটা হুম। কোম্পানি মালিক হয় না। এটা ফান্ডের মধ্যেই থাকে, এবং সম্পূর্ণ এটা যারা দান করেছে তাদের পক্ষেই থাকে। আর সম্পর্ক, প্রচলিত বীমার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রতিষ্ঠান এবং গ্রাহকের মধ্যে, ক্রেতা বিক্রেতা। আর তাকাফুলের মধ্যে উকিল বা মোদারিব, কোম্পানি হচ্ছে কেবলই উকিল অথবা মোদারিব তাকাফুল ফান্ডের। এখানে সে ফান্ডের কোনো মালিক না। এই হলো প্রধান পার্থক্যের জায়গাটা। তারপরে এই পর্যন্ত আমরা আশা করি তাকাফুল এবং প্রচলিত বীমা এই দুইটা জিনিসের মূল বিষয়গুলো বুঝতে পেরেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু দেখি, পরে স্লাইডে যান। বাংলাদেশে ইসলামী বীমা আছে কিনা? হ্যাঁ, আছে। বাংলাদেশে বর্তমানে একেবারে আপডেট তথ্য হচ্ছে ৭৯টা বীমা প্রতিষ্ঠান আছে, কোম্পানি। এর মধ্যে পরিপূর্ণ ইসলামী বীমা আছে 15টা। এর মধ্যে 11টা লাইফ বীমা কোম্পানি, আর 4টা হচ্ছে নন লাইফ সাধারণ বীমা কোম্পানি। আর 12টা প্রচলিত বীমা প্রতিষ্ঠান আছে, যাদের শাখা আছে ইসলামী
অথবা উইং আছে ইসলামিক। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 15টা পূর্ণাঙ্গ ইসলামী বিমা এবং 12টা বিমার শাখা ইসলামী বিমা আছে। প্রায় 27টা কোম্পানি ইসলাম বিমা প্র্যাকটিস করছে বাংলাদেশে। বাংলাদেশে বিমার যাত্রা শুরু হয় 1999 সালে, প্রথম ইসলামী বিমা প্রতিষ্ঠা হয়। একটা আশ্চর্যের ব্যাপার আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে ইসলামী যে কোনো প্রতিষ্ঠান হয়েছে, বিশেষ করে ব্যাংকিং বলেন, ইসলামী বিমা বলেন, তো সারা দুনিয়ার প্র্যাকটিস হচ্ছে প্রথমে আগে আইন তৈরি করে কিভাবে সেটা কাজ করবে, কিভাবে গঠন হবে, কিভাবে সেটাকে তার দায় দায়িত্ব কি, লাইবিলিটি কি, এগুলো জন্য আগে আইন প্রস্তুত করা হয়। এরপরে সে আইনের আলোকে প্রতিষ্ঠা হয়। যেমন আমরা আগে বলেছিলাম 1984 সনে আপনার মালয়েশিয়াতে আইন হয়েছে, 90-এর দশকে গিয়ে তাদের ওখানে এই আইনের আলোকে বীমা প্রতিষ্ঠান হয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। উপমহাদেশের মধ্যে সবার আগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে 1982 সনে, কিন্তু আজকে 2026 পর্যন্ত বাংলাদেশ অর্থনীতির ইসলামী ব্যাংকিং এর জন্য আলাদা কোনো আইন নেই। বীমা প্রতিষ্ঠান উপমহাদেশের মধ্যে প্রথম ইসলামী বীমা হয়েছে বাংলাদেশে 1999 সনে, কিন্তু আজকে পর্যন্ত ইসলামী বীমার জন্য আলাদা কোনো আইন নেই। আইন না থাকার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যে ইসলামী হচ্ছে তার বা ইসলামী করবে আর কোনো বাধ্যবাধকতা নেই, এবং সেটার জন্য কেউ জবাব দিতে দায়বদ্ধ না। তাহলে ইসলামী কিভাবে হলো বাংলাদেশে? যেহেতু গ্রাহকরা এখানে মুসলমান, তারা ইসলামের সাথে বেশি আহ, আগ্রহ রাখে, সিম্পেথি আছে, সেটাকে ব্যবসায়িক পুঁজি হিসেবে ইসলামীকরণ করা হয়েছে। তো যার ফলাফল হিসেবে দেখা যায় যে বাংলাদেশে বীমা প্রতিষ্ঠানগুলো ইসলামী হয়েছে নামে, এবং সেটা সম্পূর্ণই কপি পেস্ট, প্রচলিত বীমার কপি পেস্ট, শুধুমাত্র কিছু শিরোনাম ইসলামী করা হয়েছে। একটা মেটা লাইফ ইন্স্যুরেন্স নামে একটা মেট লাইফ ইন্স্যুরেন্স নামে একটা কোম্পানি আছে, আমরা তাদের নামটা যদি উল্লেখ করা হলো, আসলে ঠিক হলো কিনা জানি না। তাদের একটা ব্রাঞ্চ যখন আমরা ভিজিট করেছিলাম অনেক আগে, 2021 সনের কথা বলছি, তো তাদের এখান থেকে তাদের ইসলামী শাখা আছে, তারা প্রচলিত বীমা পরিচালনা করে, একই সাথে ইসলামী শাখা আছে তাদের। তো তাদের দুইটা প্রসপেক্টাস সংগ্রহ করেছিলাম, একটা প্রসপেক্টাস হচ্ছে ইসলামী জীবন বীমা, আর একটা হচ্ছে কনভেনশনাল বীমা, জীবন বীমা। তো দুইটা প্রসপেক্টাস মধ্যে পার্থক্য ছিল যে একটার মধ্যে শুরুতে বিসমিল্লাহ আছে, আরেকটাতে বিসমিল্লাহ নেই। আর আরেকটা হচ্ছে প্রথম পেজের মধ্যে একটা নারীর ছবি ছিল, আরেকটার মধ্যে নারীর ছবি নেই। এই দুইটা ছাড়া দুইটা প্রসপেক্টাসের কোনো কিছুর মধ্যে, ডকুমেন্টেশন বলেন, নীতি বলেন, কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য নাই, এমন কপি পেস্ট চলছে বাংলাদেশে। জি। এখন পরের স্লাইডটা একটু যান। হ্যাঁ, এখানে বাংলাদেশ তাকাফুলের বাস্তবতা। এখানে বাংলাদেশ তাকাফুলের কোনো মডেল নাই। 2 নাম্বার হচ্ছে এখানে টাকা জমা দিলে বেশি পাওয়া যাবে, অর্থাৎ সুদের ভিত্তিতেই সমস্ত কিছু চলছে। সারপ্লাস ইস্যু, অর্থাৎ এখানে যেহেতু আলাদা মডেল নাই, ফান্ড নাই, তাকাফুল ফান্ড নেই, সুতরাং সারপ্লাস সম্পন্ন কোম্পানি এখানে মালিক হয়, এখানে সারপ্লাসের মধ্যে অংশগ্রহণকারীদের কোনো সুবিধা থাকে না। তারপরে স্লাইডে যান। বাংলাদেশ বিমাগুলো, বাংলাদেশ ইসলামী বিমা যেগুলো আছে তাদের একটা সমস্যা হলো ফান্ড, আলাদা ফান্ড এবং অ্যাকাউন্টিং নাই। হ্যাঁ, এখানে পলিসি হোল্ডারদের আলাদা করে ফান্ড নাই, অর্থাৎ প্রচলিত বীমা যেভাবে চলে সেভাবেই। তারপর একটা যান। প্রোডাক্ট এবং ডকুমেন্টেশন সম্পূর্ণ কপি পেস্ট প্রচলিত বীমার। তারপরে ইনভেস্ট কিভাবে করবে একটা বীমা প্রতিষ্ঠান ইসলামী হওয়ার জন্য? শুধু নীতিমালা করলেই হবে না, ফান্ড আলাদা করলেই হবে না, তাদের ইনভেস্ট পদ্ধতিও কি থাকা লাগবে? শরিয়া সম্মত থাকা লাগবে, কারণ এখান থেকে তো যে মুনাফা আসবে সেটা হালাল হওয়া লাগবে। আমরা একটা 2021 সনের 21-22-এর একটা হিসাব, এখানে একটা বাংলাদেশের একটা ইসলামী বীমা প্রতিষ্ঠানের ইয়ে থেকে, কি বলে, তাদের অডিটের একটা পেজ আপনাদেরকে এখানে শেয়ার করেছি, এটা বাস্তব পেজ। তো 2021 সনে তাদের মুনাফা যা হয়েছিল এবং 2022 সনে যে মুনাফা হয়েছিল, সেই মুনাফাগুলোর কত হার হালাল ভাবে হয়েছিল সেটা দেখেন। মার্ক করা অংশ প্রথমে দেখেন সরকারি সিকিউরিটিজ। সরকারি সিকিউরিটিজ মানে হচ্ছে সরকারি বন্ড কিনে রাখতে হবে। তো বন্ড মানে কি? বন্ড তো সুদের ভিত্তিতে কিনতে হয়, এটা প্রফিট পাওয়া যায়। তো 2022 সনে এখানে বিনিয়োগ যা করা হয়েছে, সে বিনিয়োগ হতে আয়, অর্থাৎ কোম্পানির মোট আয় ছিল সেখানে 8.94, আমরা এক কথায় বলতে পারি 9% আয়। টোটাল আয়ের 9% ছিল কোম্পানির সরকারি সিকিউরিটিজ থেকে। তারপরে দেখেন ডিবেঞ্চার্স, এটাও বন্ডের মতোই, এটা সুদের ভিত্তিতে কিনা হয়। এই ডিবেঞ্চার্স কিনে রেখেছে 2022 সালে, যদি আমরা দেখি কোম্পানির মোট আয়ের 6.46% আয় হয়েছে এখান থেকে, অর্থাৎ এটাও সুদ, সম্পূর্ণ সুদ। পলিসি লোন, এই পলিসি লোন এটাও হচ্ছে আপনার সুদের ভিত্তিতে, মানুষকে লোন দিয়েছে, মুনাফা নিয়েছে, এখান থেকে তাদের মুনাফা হয়েছে 10.79, এটাও আমরা প্রায় 11 ধরি।
প্রথমটা যদি আমরা 9 ধরি আর এটা 11 ধরি তাহলে 20% হয়ে যাচ্ছে। আর মাঝখানে যেটা আছে মার্ক করা 6.46, এটাকে যদি আমরা 6.5 ধরি তাহলে 26.5% তাদের টোটাল আয় থেকে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ সুদের মাধ্যমে আয় হয়েছে। এটা হলো একটা ইসলামী বীমা প্রতিষ্ঠানের চিত্র, ইনভেস্টমেন্ট চিত্র বাংলাদেশে। টোটাল নিচে লেখা আছে 58.8% ইনভেস্টমেন্ট ফ্রম 149, অর্থাৎ এগুলো হচ্ছে সম্পূর্ণ সুদের ভিত্তিতে আয়। তো বুঝতে পারছেন বিষয়টা, কত পার্সেন্ট আয় তারা হালাল ভাবে করেছে। এরপরে পিকচারটা তো আমরা দেখি। আপনি যোগ করে তো আমরা পেলাম যে 26, এখানে 58% হলো কিভাবে? এটা মনে হয় উল্টা হয়েছে, 58%-এর বেশি আয় তাদের হালাল থাকতে পারে, কিন্তু বাকিটা হচ্ছে আপনার সুদের ভিত্তিতে আয় হয়েছে। আচ্ছা, এখানে দেখুন আরো কিছু বিষয় আছে। মর্গেজ প্রপার্টি, তালিকাভুক্ত ব্যাংকে জমা, বীজ ফাইন্যান্স কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত অন্যান্য বিনিয়োগ। আচ্ছা, এখানে এটা অঙ্কটা শেষে ভুল হতে পারে, আপনার সেটা আলাদাভাবে লেখা হয়েছে, এটা আপনি দেখার দরকার নেই। মূল বিষয়টা হচ্ছে এখানে আয়ের যে হারগুলো সেটা মার্ক করা অংশটা সেটা আপনি খেয়াল করেন তাহলে হবে। জি শুক্রিয়া, 58% আচ্ছা, ভুল হয়েছে যেগুলো সব। লাল দাগ, সেগুলা সেগুলা কি লাল দাগ যেগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা আয়ের অংশ, বিনিয়োগ। মানে টাকার অঙ্ক, বিনিয়োগের অঙ্ক ছিল এটা। আর বিনিয়োগের মাধ্যমে তাদের আয় হয়েছে কত, সে আয়ের অঙ্কটা হচ্ছে একদম শেষ কলামে দেখেন, শেষ কলামের ভিতরে ও, আপনার এগুলা টাকা। পার্সেন্টেজ। বুঝলাম বুঝলাম, ওই যে বিনিয়োগ যেগুলো দেওয়া আছে এগুলো টাকা। হ্যাঁ, এগুলো টাকার অঙ্ক, যে এত টাকা বিনিয়োগ করেছে এখান থেকে এত টাকা সুদ পেয়েছে। আচ্ছা। বিনিয়োগ হতে আয়ের পরিমাণ, এটা সুদ আর কি, যে কত টাকা পেয়েছে, এটা কোটি টাকায় আর কি। তো আয়ের পরিমাণ যদি আমরা দেখি যে 2022 সনের অনিরীক্ষিত, এখানে প্রথমটাতে দেখেন, তো বিনিয়োগ ছিল 20,369 কোটি টাকা, আর আয় হয়েছে 1,820 কোটি টাকা, অর্থাৎ টোটাল তাদের আয়ের 8.94% ছিল এখানে আয়। জি, পরের স্লাইডে আচ্ছা আচ্ছা, আমরা ওকে। যাই। তো কিভাবে ইসলামী বীমা কি ইসলামী করা যাবে বাংলাদেশে? তাদের আইটি ইন্টিগ্রেশন লাগবে, অর্থাৎ পুরো আইটি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে ইসলামী সিস্টেম অনুযায়ী। এখন যেগুলো আছে সেগুলো সুদী সিস্টেমে আছে। ইনভেস্টমেন্ট পলিসি ঠিক করতে হবে, কমিউনিকেশন, গ্রাহকদের সাথে ইসলামী বীমার সমস্যাগুলো দূর করতে হবে। এরপরে আপনার ফান্ড ক্রিয়েশন, এরপরে আপনার ডকুমেন্টেশন, এই সব কিছুকে ইসলামী করলে তখনই সেটা ইসলামী হবে। আচ্ছা, সর্বশেষ আহ তাকাফুল টেক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার একটা ছিল, শিরোনাম ছিল তাকাফুলকে, তাকাফুল টেককে মানে সংক্ষেপে টাকা টেক বলা হয়। টাকা টেক, টাকা টেক হচ্ছে, এটার গ্লোবাল মার্কেটটা অনেক বড়। আমরা সহজে যদি বলি, ম্যানুয়ালি যে কাজগুলো হয় সেগুলোকে যদি এই টেকনোলজির মাধ্যমে করা হয় তো সেটাই টাকাফুল টেকনোলজি। এর মাধ্যমে গ্রাহক সেবা সহজ করা হয়, গ্রাহকদের সাথে টাকাফুলের চুক্তিকে সহজ করা হয়, এবং বিভিন্ন রকমের এআই কে ইন্টিগ্রেশন করে এর মাধ্যমে আপনার শর্তগুলো মাঠ পর্যায়ে যাচাই করা সহজ হয়ে যায়, যে আপনি যখন ক্ষতিগ্রস্ত হবেন সাথে সাথে আপনার ক্ষতিপূরণ অ্যাকাউন্টে চলে আসবে এআই এর মাধ্যমে, সেই সমস্ত শর্তগুলোকে যাচাই করার মাধ্যমে। এছাড়াও এখানে মানে অনেক লম্বা ব্যাপার আছে। মৌলিকভাবে টাকাফুল টেক এটা আলাদাভাবে বর্তমান সময়ে খুবই সম্ভাবনাময় একটা টাকাফুলের অংশ, এবং এটাকে কোম্পানিগুলো অ্যাপ্লাই করতে পারে। তো ঠিক আছে, সবাইকে জাজাকুমুল্লাহ। ফ্রি টাইম এটাও শেষ হতে এই যাচ্ছে, প্রশ্ন- যে 5 মিনিট সময় মানে প্রশ্ন- আরো পাওয়া যাবে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যে ওস্তাদ, প্রশ্নটা হচ্ছে আধুনিক যে, অর্থ। ওস্তাদ যেহেতু বলা হচ্ছে, যেহেতু আপনি একটু আগে দেখালেন যেগুলো ইসলামী ব্যাংক প্রায় নামে মাত্র ইসলামী, কাজে ইসলামী নেই। তো এখন এখন কি করণীয়? আমরা যারা সাধারণ মানুষগুলো অনেক ক্ষেত্রে ইসলামীর নাম ব্যবহার করছে, সেগুলাতে বৈধ মনে করে আমরা খাচ্ছি। এখন আমরা কি করব? অথবা না, যারা প্রথম ওলামায়, কথা, হ্যাঁ। না, তো কোনো বীমার সাথে যুক্ত হওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, প্রচলিত বীমাগুলোকে ইসলামীকরণের ক্ষেত্রে উলামায়ে কেরামী ভূমিকা রাখবে। এখন আলেমদের জন্য জরুরি হচ্ছে তাকাফুল কিভাবে কাজ করে এইসব বিষয়গুলোকে, প্রচলিত বীমাকে ভালো করে বোঝা, এবং আহ, দ্বিতীয় হচ্ছে ইসলামী বীমা কিভাবে হালাল ভাবে কাজ করতে পারে বর্তমান মার্কেটে সেটাকে ভালো করে বোঝা। আমাদের বর্তমানে আইএফএ কনসালটেন্সির নাম শুনেছেন আপনারা, আইএফএ কনসালটেন্সির মাধ্যমে আলহামদুলিল্লাহ কওমি উলামায়ে কেরামের একটা ব্যাপক মার্কেট তৈরি হয়েছে বা কর্মক্ষেত্র তৈরি হয়েছে ইসলামী ব্যাংক, ইসলামী বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শরিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করার। তো আমরা মসজিদ মাদ্রাসা যেভাবে মানুষকে দিনমুখী করার কাজের খেদমতের জন্য আমরা অংশগ্রহণ করি,
তো আমরা নিজেদেরকে যদি প্রস্তুত করতে পারি হুম। এবং নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারি, এই মার্কেটে এখন প্রতিনিয়তই তারা শরিয়া অ্যাডভাইজার চাচ্ছে কওমি আলেমদের থেকে। তো আপনাকে ওই জায়গায় যদি কাজ করার সুযোগ পান, দেখবেন যে একটা প্রতিষ্ঠানের গোড়ায় বসে আপনি একটা চুক্তিকে হালাল বানায় দিলেন, তো লাখ লাখ গ্রাহক সে হালালের সুবিধা পাচ্ছে। এইভাবে সেখানে আমাদের খেদমতের বিশাল সুযোগ আছে। একটা ছোট্ট বাস্তব ঘটনা বলি। গত 2 থেকে 3 দিন আগে আমাদের একজন উস্তাজ, যিনি একটা তাকাফুল ইসলামী ব্যাংকের সাথে যুক্ত আছেন, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে আছেন। তো ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে তিনি একটা ইসলামী ব্যাংকের বিনিয়োগকে আটকায় দেন। সেই বিনিয়োগটা ছিল একটা কনভেনশনাল, একটা প্রচলিত ইসলামী বীমা কোম্পানির কাছে। ওই বীমা কোম্পানির সবচেয়ে বড় গ্রাহক ছিল ওই ব্যাংক। তার মানে হচ্ছে ওই ইসলামী বীমা প্রতিষ্ঠানটা চলেই ওই ব্যাংকের বিনিয়োগ দিয়ে। হ্যাঁ। এখন ইসলামী ব্যাংক তো বিনিয়োগ করতে চাইলে, ইসলামী বীমার কাছে করতে চাইলে ইসলামী বীমা ইসলামী হওয়া লাগবে। এখন তিনি শরিয়া বোর্ডে গিয়ে যে কাজটা করেছেন, যে ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে তিনি এটা প্রমাণ করেছেন যে আপনি যে ইসলামী বীমার কাছে টাকা বিনিয়োগ করছেন, সেই ইসলামী বীমাটা ইসলাম মতো চলে না, এটা আমার কাছে প্রুফ আছে, প্রমাণ আছে। সেই প্রমাণ তিনি ওই ব্যাংকের মধ্যে উপস্থাপন করেন, এবং সবাই যখন এটা গ্রহণ করে তখন ওই ইসলামী ব্যাংকটা এই ইসলামী বীমার কাছে বিনিয়োগ বন্ধ করে দেয়। বিনিয়োগ বন্ধ করে দেওয়ার সাথে সাথে ইসলামী বীমা যেটা আছে তারা প্রচন্ড রকমের চাপে পড়ে যায়। তারা বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ইসলামী ব্যাংক বলে যে না, আমাদের শরিয়া বোর্ড এটা অনুমোদন করে নাই, সুতরাং আমরা আর পারবো না। এখন এই ইসলামী বীমা প্রতিষ্ঠানটা আসছে আমাদের এই উস্তাদের কাছে যে তাহলে আপনি বলেন যে আমরা কিভাবে ইসলামী হোক। বিষয়টা আপনি বুঝতে পেরেছেন? জি। যে এইভাবে আমাদের কাজের সুযোগ তৈরি হচ্ছে, এবং এই কাজগুলো এখন এই ধরনের প্রচুর কাজের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু কাজের লোকবল তৈরি হচ্ছে না সেভাবে, যে কারণে সংকটটা রয়ে গিয়েছে। তো আমরা তো শুধু হালাল হারাম বলে দিলে হবে না, মানুষকে হালালের রাস্তাটা দেখাতে হবে। সেজন্য আপনারা আপনাদের থেকে ডেডিকেটেডলি কেউ যদি প্রস্তুত হতে থাকেন, ইনশাআল্লাহ সামাজিক কাজের অনেক সুযোগ তৈরি হবে। আর কোনো এখন প্রশ্ন ওস্তাদ আছে আরেকটা কারণ? অবশ্যই আছে। জি, এখন আপনার জানা মতে বাংলাদেশের যে এই তো কি দুই একটাও কি পরিপূর্ণ ইসলামের উপর আছে, এরকম কি তাকাপুল নাই যেগুলাতে আমরা ইনভেস্ট করতে পারি, বা না, সেগুলোর নাম ইনভেস্ট বলুন, করার মতো সন্ধান। কোনোটাতে পরামর্শ দেওয়ার মতো নেই। বাংলাদেশে কোনোটাতে ইনভেস্ট করার মতো পরামর্শ দেওয়ার অবস্থায় নেই। স্বেচ্ছায় আমরা কাউকে অনুমতি দিই না যে আপনি ইনভেস্ট করেন। কিছু বাধ্যতামূলক আপনার বীমা করতে হয়। সেই বাধ্যতামূলক বীমাগুলো বিভিন্ন আইনের কারণে করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আপনি কোনো ইসলামেরটা করতে পারেন। বাকি এখনো পর্যন্ত স্বেচ্ছায় কোনোটাতে বীমা করার মতো বলার বা পরামর্শ দেওয়ার পজিশন আসে নাই। তো উস্তাদ, এখানে তো অনেক আলেমরা জড়িত আছে, আমাদের কওমি দেশের আলেমরা তো এই শরিয়া বোর্ডের মধ্যে আছে, ইসলামী ব্যাংকে তো কওমি দেশের আলেম তারপরে আছে। শরিয়া বোর্ডে, দেখুন শরিয়া বোর্ডে আছে, বিমার মধ্যেও আছে। এটা থাকার দুইটা দুইটা ধরন আছে। একটা হচ্ছে যে গতানুগতিক ভাবে আগে ছিল, পরবর্তীতে সরকার মানে গণ অভ্যুত্থানের পরে কিন্তু বেশ কিছু নীতিমালা হয়েছে, এখানে যে কেউ থাকতে চাইলে থাকতে পারবে না, থাকতে চাইলে তাকে কাজ করতে হবে, এই ধরনের কিছু বেশ শর্ত বাড়ানো হয়েছে। ওলামায়ে কেরাম এখানে বেশ কাজ করেছেন, তাদের এই কাজের সুফল হচ্ছে, এখানে বাধ্যবাধকতা বেড়ে গিয়েছে, যে কেউ চাইলে এখন ঢুকতে পারে না। আর দ্বিতীয় হলো, কেউ যদি শরিয়া বোর্ডে যায় তো একদিনে তো, আজকে গেলেও আজকেই তো সবকিছু হালাল হয়ে যাবে না, পর্যায়ক্রমে কাজটা আস্তে আস্তে হতে থাকবে। একটা সিস্টেম, তো এটা সিস্টেমটা একদিনে পরিবর্তন হবে না। তো সেই ধারাবাহিকতায় শরিয়া বোর্ডে কেউ আছে বিধায়ী সেটা প্রমাণ যে এটা হালাল ভাবে চলছে এমনটা না, বরং শরিয়া বোর্ডে আমাদের যাওয়া উচিত। আর যাওয়ার মাধ্যমে পর্যায়ক্রমে আস্তে আস্তে সেটা পরিবর্তন আসতে থাকবে। দৃশ্যমান পরিবর্তন যখন আসবে তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি এটাতে ইনভেস্ট করেন। এছাড়া আপনাদেরকে আমি বলবো যে আপনারা শরিয়া বোর্ডে যাওয়ার চেষ্টা করেন। আর বিভিন্ন আলেমরা শরিয়া বোর্ডে আছে, এটা মানে থাকাটা বুঝতেই পারলেন যে কেন থাকাটাই শুধুমাত্র ইনভেস্ট হালাল হওয়ার জন্য যথেষ্ট না। আর বিভিন্ন আলেমরা গ্রাহক হিসেবেও আছে। যারা গ্রাহক হিসেবে আছে, আপনারা আজকে আলোচনার পরে বলেন যে আসলে গ্রাহক হিসেবে আলেম শুধু থাকলেই কি সেটা হালাল হওয়ার জন্য কোনো দলিল, যদি সিস্টেম না বুঝে। না, না, না। হুম, না, যে ঠিক আছে, শরিয়া বোর্ডে যেহেতু আমাদের আলেমরা আছে, তাহলে আমরা অপর আলেমদেরকে আমাদের কথা বলার সময় এভাবে সতর্ক থাকা উচিত, যে শুধু হারাম হারাম ফতোয়া দেওয়া, এগুলা এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে। না, যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান পরিবর্তন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হালাল ফতোয়া তো দিতে পারবো না, হারামি বলতে থাকতে হবে, যাতে করে জনসচেতনতা বাড়ে। আর জনগণের এই সচেতনতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি যখন জানে যে আমার গ্রাহকরা আমাকে হারাম মনে করে, তো আমাকে প্রুভ করতে হবে যে আমি হালাল, তখন তার দায়বদ্ধতা বাড়ে।
তাহলে তো বোঝা যাচ্ছে যে যে যারা কোম্পানি যারা তাদের ভিতরে তো তাকওয়ার অভাব আছে। তাকওয়ার অভাব ভাই, টাকার সামনে দুনিয়া সবারই, হ্যাঁ, এটা আপনার আমারও আছে। এটা প্রশ্ন হ্যাঁ, সবার সামনে। তাকওয়ার অভাব সেটা না। এখানে আসলে কথা হচ্ছে কোন ব্যাংকের 80% মানুষ আসলে রেডি নেই, তো আমাদের হুজুরদের বা আলেমদের রেডি হতে হবে, এটা হচ্ছে মূল কথা। হুজুর, হ্যাঁ, একদম সত্য কথা বলেছেন। আপনার দেখুন, যে কোনো একটা জিনিস প্রতিষ্ঠান হালাল হওয়ার জন্য আমি আপনাকে কয়েকটা জিনিস বলি, একদম বাস্তবসম্মত। আমার সময় শেষ করতে হবে, মানে আমারই সময় নেই এখন। এক নাম্বার হচ্ছে একটা প্রতিষ্ঠান সে হালাল হতে চাইলে প্রথম যেটা লাগবে, মালিক পক্ষের আপনার আন্তরিকতা লাগবে, যে আমি ইসলাম বা হালাল মতো করতে চাই। দুই নাম্বার হচ্ছে তার যে লোকবল আছে, তারা যারা এখানে কাজগুলো সরাসরি ডিল করবে, তার ম্যানেজমেন্ট, তার আইটি সেক্টরের লোক, তার মাঠ পর্যায়ের কর্মী, অফিসের কর্মচারী, এরা সবাই ওই সিস্টেম সম্পর্কে, হালাল সিস্টেম সম্পর্কে নলেজ থাকতে হবে, সিস্টেম সম্পর্কে যে কোন সময় ভুল হয় কোন সময় ঠিকভাবে চলে। তিন নাম্বার, এখানে যারা গ্রাহক আছে সে গ্রাহক পক্ষ, সে হালালের ব্যাপারে কনসার্ন, তার গুরুত্ব থাকতে হবে। এই তিনটা পক্ষর পাশাপাশি আরেকটা পক্ষ লাগবে, সেটা হচ্ছে সরকার পক্ষ, রেগুলেটরি পক্ষ। যে সরকারের পক্ষ থেকে আইন থাকবে যে যদি হালাল না করে তাহলে কিন্তু তাকে ধরবে। এই চারটা পক্ষ যখন একসাথে ডেভেলপ করবে তখনই একটা হালাল হওয়া সম্ভব। এছাড়া আপনার মালিকের আন্তরিকতা আছে, কোম্পানির লোকজন ভালো জানে, কিন্তু গ্রাহক সে হালাল ভাবে নিতে চায় না, তো এখন কোম্পানি চলবে কি দিয়ে? গ্রাহক দিয়ে। তো গ্রাহক বলবে যে তো ঘোরানো ফিরানোর দরকার নেই, আমাকে সোজা সাপটা দিয়ে দেন। তখন বড় গ্রাহকদের কাছে তারা খুব দুর্বল হয়ে পড়ে, কারণ বড় গ্রাহকদের দিয়েই তাদের কোম্পানি চলে, ছোট ছোট গ্রাহক দিয়ে চলে না। হযরত সব আছে কিন্তু। মুদারাবা মডেলটা জি। সংক্ষেপে যদি বুঝিয়ে দিতেন একটু। আজকে আলোচনা এখানে সংক্ষিপ্ত করতে হবে, আমার আরেকটা মিটিং এর টাইম হয়ে গেছে। তো আপনাদের 1 ঘন্টার আলোচনা ছিল, আমি ওই হিসাবে একটু সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। মোদারবা মডেলটা আপনারা নিজেরাই রেকর্ডটা শুনলে পরে বুঝবেন। এখানে আমি যেটা বলেছি, ওই অপারেটর কোম্পানিটাকে পরিচালনা করার ক্ষেত্রে তাকাফুল ফান্ড থেকে তারা মুদারাবা মুনাফা গ্রহণ করে। এই পদ্ধতিতেই পরিচালনাটাকে মুদারাবা মডেল বলা হয়। তো ঠিক আছে মাওলানা, মিজান সাহেব, আমরা কি এখন সব শেষ করতে পারি কিনা? জি জি ওস্তাদ জি, আপনাকে অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ ওস্তাদ জি। তো তো অল্প ইয়াকুম। সময় আমাদের সকলকে টাকা ফুলের বিষয়টা ফোকাস ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক শুক্রিয়া ওস্তাদ জি। পরবর্তীতে আমরা ভিডিওটা রেকর্ড দিয়ে দেবো গ্রুপে, ইনশাল্লাহ সকলে দেখলে আশা করি ওস্তাদ জির কথাগুলো সকলেই বুঝতে পারবে। ওস্তাদ জি, আপনাকে অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। ইয়াকুম, আপনাদের অনেক অনেক শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, মিজান ভাই, গুগল মিটে হলে খুব ভালো হতো। মাঝখানে যে লিংক বন্ধ অফ এগুলোর জন্য সমস্যা হয়ে যায়। জি জি, আমিও একমত। গুগল মিটে এই সমস্যাটা হয় না। জি জি, আমিও একমত।